অচেনা চিঠি। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ঢাকার এক কোনায় পুরনো বই আর কাগজে মোড়া একমাত্র ঘরটিতে বসে রুদ্র নিজের নোটবুকের ওপর মাথা ঠেকিয়ে ঝিমুচ্ছিল। বাইরের ব্যস্ত রাস্তাগুলো যেমন চিৎকার করে চলছিল, তেমনি রুদ্রর ভেতরের মনটা এক নিঃশব্দ অরণ্য। ঘরের দেয়ালে একটার পর একটা ছবি টাঙানো, সবই তার ক্যামেরায় তোলা, অথচ সবার মধ্যে একটা কমন রং, নিঃসঙ্গতা। তখনই দরজায় শব্দ, টোক টোক। রুদ্র ধীরে উঠে দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে এক কুড়িয়ার বালক, বয়স 25-এর নিচে, চোখে ঘুম আর ক্লান্তি। রুদ্র সাহেব। হুম। এই চিঠি আপনার জন্য। রুদ্র অবাক। কুরিয়ারের কোন প্যাকেট নয়, কেবল একটা চিঠি, সাদা খামে মোড়ানো, তার নামও হাতে লেখা। কুরিয়ার চলে যায়। রুদ্র ধীরে খামটা খুলে। ভিতরে একটি মাত্র কাগজ। চিঠিতে লেখা, প্রদীপ আবার জ্বলবে, কিন্তু কে নিভিয়েছিল সেটা জানার সাহস তোমার আছে তো? একজন পুরনো আলো। রুদ্র চুপ করে থাকে কিছুক্ষণ। কাগজের লেখাগুলো তার বুকের ভেতর ছুরি চালায় যেন। প্রদীপ, এই শব্দটা হঠাৎ যেন এক পুরনো ক্ষত জাগিয়ে দেয়। তার চোখের সামনে ভেসে ওঠে স্নেহা, সেই মেয়েটা যে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে, কোনো বিদায় ছাড়াই। স্নেহা, তার শৈশবের সহচর, সুন্দর চোখের মেয়েটা যে বলেছিল, রুদ্র, কিছু আলো নিভে যায়, আবার কিছু আলোকে কেউ নিভিয়ে দেয়। সে কোথায় গেল? কেন এমন রহস্যময় চিঠি? কে লিখল? রুদ্র চিঠিটা আবার পড়ে। পূর্ণ আলো। একই কোনো ইঙ্গিত? চোখে ভাসে সেই দিনের কথা। একটা ঝড় উঠেছিল। স্নেহা বলেছিল, আমার ভেতরের আলো নিভে যাচ্ছে রুদ্র। যদি আর কখনো দেখা না হয়, জানবে আমার আলো কেউ নিভিয়ে দিয়েছে। তারপর স্নেহা হারিয়ে যায়। বাড়ি বিক্রি, পরিবার অদৃশ্য, পুলিশের রিপোর্ট, কোনো সুরাহা হয়নি। চিঠিটা কি তবে সেই স্নেহার কাছ থেকেই? রুদ্র তৎক্ষণাৎ ডেস্কের ড্রয়ার খুলে স্নেহার পুরনো একটি চিঠি বের করল। লেখা মিলিয়ে দেখে সে একবার শিউরে ওঠে। হাতের লেখা হুবহু এক। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। কোথাও একটা কিছু ঘটেছে, খুব গভীরে। সেই রাতে সে ঘুমায় না। ল্যাপটপে খুলে ফেলে দেশের সব কুরিয়ার রেকর্ড, ট্র্যাকিং, লোকেশন ইত্যাদি। চিঠির খামে লেখা একটি অস্পষ্ট সিল, সুন্দরীমা শাখা। রুদ্রের কপালে ভাঁজ পড়ে। সুন্দরীমা, এমন একটা জায়গা আছে, ময়মনসিংহের একটা প্রত্যন্ত এলাকা, ছোট প্রাচীন লোকনির্ভর গ্রাম, যেখানে একসময় স্নেহার মার মামাবাড়ি ছিল। বহু আগে রুদ্র শুনেছিল ওখানেই নাকি স্নেহা গিয়েছিল ঘুরতে। তারপর আর যোগাযোগ হয়নি। রুদ্র সিদ্ধান্ত নেয় সে যাবে। সে এবার শুধু অতীত জানার জন্য নয়, সত্যি জানার জন্য প্রস্তুত। চিঠিটা আবার তুলে নেয় রুদ্র। কে নিভিয়েছিল প্রদীপ? সাহস আছে তো জানার? সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, হ্যাঁ, এবার আমার আছে। গল্পের শুরু, কিন্তু আলো আঁধারের খেলা কেবল শুরু হয়েছে মাত্র। হারিয়ে যাওয়া মানুষটা। সকালের আলো যেন শহরের ওপর এক বিষণ্ণ চাদর বিছিয়ে দিয়েছিল। ঢাকার জানালায় দাঁড়িয়ে রুদ্র নিজের ভেতরে একটা যুদ্ধ টের পাচ্ছিল। এই শহর বহু কিছু দিয়েছে তাকে, ক্যারিয়ার, পরিচিতি, স্বাধীনতা। কিন্তু একটা জিনিস কেড়ে নিয়েছিল বহু বছর আগে, স্নেহা। চিঠিটা এখনো তার বুক পকেটে। বারবার খুলে দেখে সে। হাতের লেখায় যেন একটা কান্না লুকিয়ে আছে। সুন্দরীমা শাখা। এই শব্দটা তাকে গভীর কোনো এক অন্ধকার গুহার দিকে ঠেলে দিচ্ছে, যে গুহায় হয়তো অজানা সত্য অথবা হারিয়ে যাওয়া একটা সম্পর্কের ছায়া। রুদ্র বেরিয়ে পড়ে। ব্যাগে কেবল ক্যামেরা, ডায়েরি আর সেই চিঠিটা। বাস ছেড়ে দেয় রাজধানীর গলিঘুজির ব্যস্ততা পেছনে ফেলে। রাস্তা পুরো গাছ, মাটি আর পুরনো বাংলার গ্রামীণ জীবনের গন্ধ মেখে। সুন্দরীমা, যেখানে সময় থেমে থাকে। সুন্দরীমা গ্রামে পৌঁছানোটা যেন অন্য এক জগতে প্রবেশ। এখানে সময় চলে না, সে থেমে আছে।
ঘড়ির কাঁটার মতো না, বরং নদীর স্রোতের মতো নীরব, ধীর, গোপন। গ্রামে নামতেই চোখে পড়ে একটি বিরাট গেট, পোশাক আতর কারখানা। আশপাশে কিছু দোকান, পাকা রাস্তার শেষ মাথায় এক ছোট মসজিদ, পেছনে বাঁশবন। মানুষজনের চোখে একটা চাপা ভয়, তারা যেন কাউকে বিশ্বাস করে না। রুদ্র একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করে, এই গ্রামে কি কেউ স্নেহা নামে থাকেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি শহর থেকে আসছেন? হ্যাঁ, অনেক বছর আগে সে আমার বন্ধু ছিল। স্নেহা? ওই যে আতরের গন্ধে যার জীবন ডুবে গেছে। ওর কথা আর কেউ বলে না বাবা। বৃদ্ধ চলে যায়, কিন্তু কথাটা রুদ্রর মনে গেঁথে যায়। আতরের গন্ধে যার জীবন ডুবে গেছে, এই বাক্যটা যেন একটা অদৃশ্য দরজা খুলে দেয়। ছায়াময় মুখগুলো। রুদ্র হাঁটতে থাকে গ্রামের ভেতরে। হঠাৎ এক জীর্ণ বাঁশের ঘরের সামনে থামে। গেট বন্ধ, কিন্তু জানালার পর্দা নড়ে ওঠে। চোখে পড়ে এক মুখ, মলিন, শূন্য দৃষ্টির মুখ, চোখ ঢাকা চুলে। স্নেহা? সে নাকি কেবল কল্পনা? রুদ্র চিৎকার করে ওঠে, স্নেহা, স্নেহা, আমি রুদ্র। কোনো উত্তর নেই। জানালাটা বন্ধ হয়ে যায় একটানে। এক বৃদ্ধা পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে, চুপ করো বাবাজি। ও আর কথা বলে না কারো সঙ্গে। ওর জীবন বন্ধ হয়ে গেছে অনেক আগেই। কেউ কেউ বলে পোশাক আতরই ওর আত্মা বন্দি করেছে। রুদ্র হতভম্ব। পোশাক আতর? আত্মা বন্দি? কোন গ্রামে এসে পড়েছে সে? রাতের নীরবতায়। সেদিন রাতে সে থাকে গ্রামের এক চায়ের দোকানের পেছনের কক্ষে। কুয়াশার মধ্যে আতরের ঘ্রাণ মিশে থাকে বাতাসে। গভীর রাতে হঠাৎ সে শুনতে পায় ঘোড়ার পায়ের শব্দ। জানালা দিয়ে দেখে আতরের কারখানার দিক থেকে একজন মহিলা হেঁটে আসছে ধীরে ধীরে। তার গায়ে নীল শাড়ি এবং মুখ। স্নেহা? সে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। কেবল বাতাসে এক অদ্ভুত গন্ধ, গোলাপ, চন্দন আর আগর আতরের মিশ্রণ। রুদ্র বুঝে যায় এখানে শুধু মানুষ হারায় না, স্মৃতি, পরিচয়, সত্য সবই হারিয়ে যায়। শেষে রুদ্রের উপলব্ধি, স্নেহা বেঁচে আছে কোথাও খুব কাছে, কিন্তু সে বন্দী। হয়তো বাহ্যিকভাবে নয়, কিন্তু ভেতরে। এবং এই গ্রামের বুকে এমন কিছু লুকিয়ে আছে যা সব আলো নিভিয়ে দেয়। চিঠিতে বলা কে নিভিয়েছিল প্রদীপ, তার খোঁজ পাওয়া শুরু হয়েছে। কিন্তু রুদ্র জানে না এই অনুসন্ধান তাকে কতটা গভীর অন্ধকারে টেনে নিয়ে যাবে। সুন্দরীমার সন্ধানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে সুন্দরীমা গ্রামে। চারদিকে ঘন কুয়াশা, আতরের তীব্র গন্ধে বাতাস ভারী। রুদ্র হাঁটছে ধীরে ধীরে, হাতের তালুতে আঁকা স্নেহার নামটা মনে পড়ছে বারবার। তার হৃদয়ের এক কোণে এখন শুধু একটাই প্রশ্ন, কেন? পোশাক আতরের কারখানা। গ্রামের একমাত্র বড় স্থাপনা, পোশাক আতরের কারখানা। গা ছমছমে এক দালান, ছাদের নিচে শঙ্খের মতো বেঁকে থাকা লোহার পাইপ, ভেতরে থেকে কাঁচ ভাঙার শব্দ, আতরের তীব্র গন্ধ যেন কারো শরীর থেকে নয়, অসীম যন্ত্রণা থেকে নিঃসৃত। রুদ্র একজন কিশোর কর্মচারীকে দেখে এগিয়ে যায়। এই কারখানায় কেউ স্নেহা নামে কাজ করত। কিশোর একবার তাকিয়ে ঘাড় নিচু করে ফিসফিসায়, ওকে নিয়ে প্রশ্ন করবেন না ভাই। ওর নাম নিলে গন্ধ আরো কটু হয়ে ওঠে। রুদ্র হতভম্ব। পাশেই বসে এক বয়স্ক নারী, চোখে আতরের ঘোলা ছাপ, চুল সাদা। তিনি বলেন, স্নেহা এই কারখানার গন্ধে ডুবে গিয়েছিল। গন্ধটা নেশার মতো, একবার ঢুকলে আর বের হওয়া যায় না। ওর শরীরের ভেতরে আতর ঢুকে পড়েছিল। মানে এই, ও ছিল সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের প্রতিদান ছিল বন্দিত্ব। রহস্যময় আতর। পোশাক আতরের মালিকের নাম মির্জাফর হায়দার, এক চতুর, শিক্ষিত, রাশভারী লোক, যাকে কেউ চোখে চোখে কথা বলে না। মানুষ বলে তিনি ঘ্রাণ বোঝেন, অর্থাৎ কে কোন আতরের ঘ্রাণে কেমন অনুভব করে তিনি তা বুঝতে পারেন।
রুদ্র সাহস করে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু গেটে পাহারা, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। গেটরক্ষী বলে, যারা অতীত খুঁজতে আসে তারা ভবিষ্যৎ হারায়, চলে যান। রুদ্র জেদ পায়। সে কারখানার পেছনে লুকিয়ে পড়ে রাত অবধি, এবং সেই রাতেই সে দেখতে পায় এক কালো শাড়ির নারী কারখানার ছাদে দাঁড়িয়ে কাঁদছে নিঃশব্দে। চাঁদের আলোয় সে মুখ দেখে স্নেহা, স্নেহার ছায়া। পরদিন সকালে রুদ্র এক বৃদ্ধার কাছে শোনে, স্নেহার মা একসময় এই আতরের কারখানায় কাজ করতেন। সে মীর জাফরের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর স্নেহা যেন বলি হলো। মীর জাফর তাকে দয়া করে কাজ দেন, কিন্তু কেউ জানে না এরপর কি হয়। কেউ কেউ বলে স্নেহা মারা গেছে, আবার কেউ ফিসফিস করে সে এখন আতরের গন্ধ হয়ে গেছে, সে চোখে দেখা যায় না, শুধু ঘ্রাণে মিশে থাকে। রুদ্র বিশ্বাস করে না এসব। সে ভাবে যদি আতরের মধ্যে স্নেহার গন্ধ থাকে তাহলে সে তাকে ফিরে পাবে। এক পুরনো ডায়েরির খোঁজ। সন্ধ্যায় গ্রামের পুরনো লাইব্রেরিতে যায় রুদ্র। অনেক খোঁজাখুঁজির পর পায় এক ধুলোভরা পুরনো ডায়েরি। প্রথম পাতায় লেখা, আমি স্নেহা, আতর আমাকে পাল্টে দিয়েছে, কিন্তু আমার কথা হারিয়ে যাবে না। ডায়েরির প্রতিটি পাতায় আতরের নেশা, পাগলামি, শ্বাসরোধ, ভালোবাসা আর প্রতারণার কাহিনী। সেখানে লেখা, আমি আতরের ভেতর ডুবে গেছি, কিন্তু আমি জেগে আছি। কেউ যদি আমার আলো খুঁজে পায় তাকে জানিয়ে দিও আমি ফিরে আসতে চাই। রুদ্র, তুমি কি শুনতে পাচ্ছ? রুদ্র ডায়েরি শক্ত করে ধরে। সে এখন জানে স্নেহা কোথাও হারায়নি, সে আটকে আছে কারো হাতে, কারখানার ভেতরে, অথবা নিজেকেই হারিয়ে ফেলেছে। শেষ দৃশ্য, রুদ্র গেটের বাইরে দাঁড়িয়ে আতরের কারখানার দিকে তাকায়। সামনে বসে থাকা এক পাগল ফিসফিস করে বলে, ওই ঘরটায় কেউ রাতে গান গায়, খুব মৃদু গলায়। ও বলে, রুদ্র আমাকে খুঁজে নাও। রুদ্র চমকে ওঠে। সে এবার জানে এই গল্প শেষ হবে না যতক্ষণ না স্নেহাকে সে ছুঁতে পারছে। স্নেহা ও নিঃশব্দ রাত। সন্ধ্যার পর সুন্দরীমা গ্রামে শব্দ কমে আসে। গাছের পাতাও যেন নিঃশ্বাস আটকে রাখে। কেবল পোষক আতরের কারখানা থেকে মাঝে মধ্যে ভেসে আসে কাঁচ ভাঙার শব্দ, মেশিন ঘোরার শব্দ, আর মাঝে মাঝে এক অদ্ভুত কান্নার মতো আওয়াজ, যেটা কেউ পরিষ্কারভাবে বলতে পারে না মানুষের, না আতরের। রুদ্র সেই কারখানার গেটের ঠিক উল্টো দিকে এক পরিত্যক্ত ভাঙা ঘরে লুকিয়ে আছে। তার পাশে খোলা স্নেহার ডায়েরি। স্নেহার লেখা থেকে সে বুঝেছে এই কারখানায় অনেক কিছু ঘটেছে, যেগুলো শুধু গন্ধে লেখা থাকে, কাগজে নয়। এক নিঃশব্দ রাতের সাক্ষী। রাত এগো। হঠাৎ গেট খুলে যায়। রুদ্র চমকে ওঠে। একজন মহিলা বেরিয়ে আসে, ঘোমটা টানা, গা থেকে আতরের ঘ্রাণ ঝরে পড়ছে। রুদ্র বুঝতে পারে এই স্নেহা। সে ছুটে যায়, সামনে দাঁড়ায়। স্নেহা, আমি রুদ্র, চিনতে পারছো? মহিলা থেমে যায়, মুখ তুলে তাকায়। সেই চোখ, যে চোখে একসময় তার জন্য ভালোবাসার আভা ছিল, আজ সেখানে শূন্যতা, ভয় আর নির্লিপ্ততা। তুমি এখানে কেন? তার কণ্ঠ নিঃস্ব, ক্লান্ত, প্রায় মৃত। তোমার জন্য। এত বছর পর আমি জানতে পারলাম তুমি হারাওনি, তোমাকে আটকে রাখা হয়েছে। স্নেহা চুপ। তারপর মৃদু গলায় বলে, তুমি চলে যাও রুদ্র, আমি এখন আর আমি নেই। আমি আতরের গন্ধে রূপান্তরিত হয়েছি। আমি একটা ছায়া, একটা নিঃশব্দ, একটা গন্ধ যেটা কেউ বোঝে না, কেবল টের পায়। রুদ্র এগিয়ে আসে, তার হাত ধরতে চায়। স্নেহা পেছনে সরে যায়। আমার গায়ে এখন শুধু আতর না, আছে অপরাধ, আছে প্রতারণা, আছে এক নিষিদ্ধ সম্পর্কের চিহ্ন। তুমি জানো না রুদ্র, তুমি জানো না আমি কি হারিয়েছি। অভিমানী স্নেহা। স্নেহা জানায় তার মা আতরের মালিক মীর জাফর হায়দারের প্রেমে পড়েছিলেন, কিন্তু এক রাতে সে মাকে পরিত্যাগ করে
মায়ের মৃত্যুর পর স্নেহা শুধু কাজ খুঁজতে নয়, সত্য খুঁজতে এই কারখানায় এসেছিল। কিন্তু তারপর যা ঘটেছে তা স্নেহার কণ্ঠে বোঝানো সম্ভব নয়। আমাকে বিশ্বাস করা হয়নি, আমাকে বিশ্বাসঘাতক ভাবা হয়েছে। তারা বলেছে আমি আমার মায়ের মতোই, আমি নাকি পুরুষদের ফাঁদে ফেলি। আমাকে আটকে রাখা হয়েছিল এখানে। সবার চোখে ভালোবাসার প্রতীক ছিলাম আমি, অথচ আমার চোখে ছিল কান্না। রুদ্র কাঁপছে। আমি তো শুধু ভালোবাসতাম তোমাকে। স্নেহা তাকায় তার দিকে, চোখে পানি জমে। ভালোবাসা যদি নিঃশব্দ হয় তবে তা শোনে কে? ভালোবাসা যদি আতরের মতো অদৃশ্য হয় তবে ছুঁবে কে? হঠাৎ দূর থেকে কারখানার গেটরক্ষীর কণ্ঠ, এই কে ওখানে? স্নেহা তড়িঘড়ি করে বলে, তুমি যাও রুদ্র, কেউ তোমাকে দেখে ফেললে তোমাকে আর ফিরে যেতে দেবে না। না, আমি যাচ্ছি না, আমি তো এসেছি ফিরে না যাওয়ার জন্য। স্নেহা কিছু বলতে চায়, কিন্তু হঠাৎই সে থেমে যায়। তার মুখে আতঙ্ক। ওরা আসছে, ওরা আমাকে খুঁজে পাচ্ছে। তুমি এখনই চলে যাও। রুদ্র এক মুহূর্তে সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে। কিন্তু স্নেহা হঠাৎ সামনে এসে তার কানে ফিসফিস করে, যদি আমাকে ভালোবাসো তাহলে আগুনের দিকে তাকাও না, আলো খুঁজো। আমি অপেক্ষা করব। সেই শেষ রাতের মতো রুদ্র কেবল তার চোখের জল দেখেছিল। স্নেহা চলে যায় ছায়ের মতো, অদৃশ্য হয়ে যায় আতরের ঘ্রাণে। রাত্রির শেষে প্রতিজ্ঞা। রুদ্র ফিরে আসে ঘরে। ডায়েরির পেছনের পৃষ্ঠায় নতুন করে কিছু লেখা। আজ রুদ্র এসেছিল। আমি চেয়েছিলাম ও ছুঁয়ে দিক আমার যন্ত্রণা, কিন্তু আতরের দেয়ালে ভালোবাসার ছায়া পড়ে না। রুদ্র চুপচাপ বসে থাকে, তার চোখে অশ্রু কিন্তু মুখে এক দৃঢ়তা। সে এবার সত্য খুঁজবে, কারণ সে স্নেহাকে ভালোবাসে সেই রকম করে যেরকম ভালোবাসলে আতরের ঘ্রাণকেও মানুষ করে তোলা যায়। অতীতের দরজা খুলে যায়। রাত্রির নিঃশব্দ আলো এখনো কাঁপছে রুদ্রর চোখে। সে ঘুমায়নি সারা রাত। ঘরে শুধুই একটা কুয়াশামাখা বাতি জ্বলছে। পাশে পড়ে থাকা স্নেহার ডায়েরির শেষ পাতাগুলোর মধ্যে কোথাও যেন লুকিয়ে আছে এমন কোনো সত্য যা এখনো সে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু সে বুঝেছে এক জিনিস, স্নেহা তাকে ঠেকাচ্ছে নয়, বরং লুকিয়ে রক্ষা করছে। কারো ভয়, কারো হাত, কারো অধিকার আজও চেপে ধরে রেখেছে তার জীবনটাকে। ডায়েরির পেছনের পাতায় রুদ্র ডায়েরির একেবারে শেষ দিকে হাতে লেখা কিছু অস্পষ্ট বাক্য খুঁজে পায়। আলো কম ছিল, হয়তো আঁচড়েই লেখা। আকাশ সে অগ্রহায়ণ, সেই রাত ছিল শেষ আলোয় ভরা। আমি মায়ের কক্ষে খুঁজে পাই এক পত্র, মীর জাফরের লেখা। সেখানে লেখা ছিল, তোমার মেয়ে এখন কেবল তোমার নয়, সে আমার দায়িত্ব। কিন্তু তার সত্য জানলে তুমি আর জেগে থাকতে পারবে না। মায়ের মৃত্যুর কিছুদিন আগে আমি জানতাম মৃত্যুর কারণ বিষ নয়, বরং ভয়। এই কয়েকটি লাইন পড়ে রুদ্রর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামে। মীর জাফরের লেখা পত্র। স্নেহার মা কাকে জানাতে চেয়েছিলেন এই চিঠি? আর তোমার মেয়ে এখন আমার দায়িত্ব, এই বাক্যটার গভীরে কি লুকিয়ে আছে? সন্ধান শুরু। রুদ্র এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে যাবে স্নেহার মায়ের পুরনো ঘরটিতে, যেটা এখনো গ্রামে বন্ধ ঘর নামে পরিচিত। লোকেরা বলে ও ঘরের ভেতরে রাতে কুকুর ঢোকে না। শোনা যায় মাঝে মধ্যে রাতে এক নারী কাঁদে আর আতরের গন্ধ বাইরে বেরোয়। রুদ্র সে ঘরে গিয়ে তালা ভাঙে। ধুলোমাকড়সায় ভরা এক অন্ধকার জায়গা। ভেতরে ঢুকে পড়ে পুরনো খাট, কাঠের আলমারি আর দেয়ালে জীর্ণ কাপড় ঝুলছে। আলমারির নিচে সে খুঁজে পায় একটা ধাতব বাক্স। রংটা তালা জং ধরে গেছে। কষ্ট করে ভেঙে ফেলে সে। বাক্সের ভেতরে একটি পুরনো চিঠি, মীর জাফরের হাতে লেখা। চিঠির সত্য। শিখা, আমি জানি আমি অপরাধী। আমি ভেবেছিলাম আমার ক্ষমতা সব ঢেকে দেবে, কিন্তু তুমি যেদিন বললে আমাদের সম্পর্কের ফল এসেছে,
আতঙ্কিত হয়েছিলাম। আমি তো ভালোবাসতাম, কিন্তু সমাজ কি ভালোবাসে নিষিদ্ধ ফল। এখন স্নেহা বড় হচ্ছে, ও যেন কিছু না জানে। আমি চাই না সে আমার পরিচয় পুড়ে যাক। ও আমার মেয়ে, কিন্তু সমাজ তা মানবে না। রুদ্র স্তব্ধ, তার চোখের সামনে ভেসে ওঠে স্নেহার মুখ। মীর জাফর, স্নেহার জন্মদাতা। স্নেহার মায়ের মৃত্যু ছিল একটা পরিকল্পিত আত্মহত্যা নয়, বরং ভয় ও অসম্মানের পরিণতি। আর স্নেহা, সে বেড়ে উঠেছে এক অজানা পাপের ভার নিয়ে, এবং আজও সে জেনে গেছে সে আসলে সেই আতর কারখানার সৃষ্টি, কিন্তু কেউ তাকে ভালোবেসে নয়, লুকিয়ে রাখার জন্য। রুদ্রর প্রতিজ্ঞা। রুদ্র বুঝে যায় এতদিন সে স্নেহাকে খুঁজছিল প্রেম দিয়ে, এখন সে খুঁজবে সত্য দিয়ে। সে এক মুহূর্ত দেরি না করে আবার সেই আতর কারখানার দিকে রওনা হয়। এইবার শুধু স্নেহাকে ছোঁয়ার জন্য নয়, তার আলো ফেরাতে। পথে সেই পাগল আবার বলে ওঠে, প্রদীপ যদি নিভেও যায়, কিন্তু যে আগুন নিজেই জ্বলে, তাকে কে থামাবে রে ভাই। রুদ্র হাসে না, থামে না, শুধু ফিস ফিস করে নিজেকে, আমি জ্বলব যতক্ষণ না তার অন্ধকার পড়ে। আতরের রহস্য। রুদ্রর পা ধুলোয় মাখা, চোখে ক্লান্তি, কিন্তু মনে অদম্য আগুন। তার হাতে মীর জাফরের সেই চিঠি, যেটা প্রমাণ করে স্নেহা কোনো ভুলের ফল নয়, বরং এক অসমাপ্ত ভালোবাসার জন্য। এবং সেই সত্যই আজ তাকে বন্দী করে রেখেছে আতরের ঘ্রাণে। সে এবার মুখোমুখি হতে চায় মীর জাফর হায়দার, আতর কারখানার মালিক, এক নিষ্ঠুর প্রেমিক, এক ধূর্ত পিতা। আতরের দালান নিষিদ্ধ দুর্গের মতো। পশক আতর কারখানার সামনে গিয়ে রুদ্র এবার সরাসরি দরজায় কড়া নাড়ে। একজন পাহারাদার বলে, আপনাকে দেখা করার অনুমতি নেই। জাফর সাহেবকে বলুন রুদ্র এসেছে। হাতে তার লেখা চিঠি আছে, যার শেষ লাইনে লেখা, ও আমার মেয়ে। পাহারাদার থেমে যায়। কিছুক্ষণের মধ্যে দরজার ওপাশ থেকে ধীরে ধীরে ভেসে আসে ভারী কণ্ঠ, আসুক। মীর জাফরের মুখোমুখি। রুদ্রকে দেখা যায় এক বিশাল আতরঘরের মধ্যে বসে আছেন মীর জাফর। মাথা ভর্তি পাকা চুল, মুখে দাড়ি, চোখে অপরাধ বোধ নয়, বরং দীর্ঘ ক্লান্তির ছাপ। তুমি স্নেহার বন্ধু, নাকি তার মুক্তির মন্ত্রী? আমি স্নেহার ভালোবাসা, এবং আজ সে ভালোবাসা তোমার ঘরে আটকে আছে। মীর জাফর ধীরে উঠে দাঁড়ায়। তার হাতের আঙুলে একটা আতরের শিশি ঘুরছে। আতর শুধু গন্ধ নয়, রুদ্র, এটা স্মৃতি, আবেগ, নিয়ন্ত্রণ। আমি ওকে কেবল কাজের জন্য রাখিনি, আমি চেয়েছিলাম ও এখানে থাকুক নিরাপদে। এই সমাজ কখনো জানবে না সে আমার মেয়ে। ওর জন্য এটাই নিরাপত্তা। রুদ্র রেগে ওঠে, ওর নিরাপত্তা না, এটা বন্দিত্ব। তুমি তাকে বাবার নাম দাওনি, তবে গন্ধে তাকে গুলিয়ে দিয়েছ। মীর জাফর হঠাৎ শান্ত স্বরে বলে, আমি জানি আমি ব্যর্থ। আমি ভালোবাসতে পারিনি, নিজেকে না মেয়েকে। স্নেহা আজ আমার আতরঘরের কণ্ঠস্বর হয়ে গেছে। ওর গন্ধ আমি বোঝাতে পারিনি। এখন তুমি চাও আমি তাকে ছেড়ে দিই? রুদ্র এগিয়ে আসে। হ্যাঁ, ওর নিজের নাম, নিজের আলোর অধিকার আছে। তুমি তাকে লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পাও সমাজকে, কিন্তু ওর প্রেমের শক্তি সমাজের চেয়ে অনেক বড়। মীর জাফর কিছুক্ষণ চুপ থেকে বলে,